আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। দুর্বৃত্তের ছুরিকাঘাতে হত্যার শিকার হয়েছেন রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। সোমবার রাতে বাসায় ঢুকে দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে জখম করে। পরে প্রতিবেশীরা উত্তরার একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। তার পরিবার হত্যার বিচারের দাবি জানান। হত্যার ঘটনায় উত্তরখান থানায় মামলা হয়েছে বলে জানান সাইফুর রহমানের ভাই। সারা দেশে আইনশৃঙ্খলা অবনতি, নারীর প্রতি অবমাননা বন্ধ ও ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে শিক্ষক শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে সাদা দলের শিক্ষকরাও এই কর্মসূচি পালন করছে। এ সময় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশজুড়ে নারী নিপীড়ন বেড়েছে। এ পরিস্থিতির উন্নতি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব থাকলেও তারা ব্যর্থ হয়েছে। সরকার আইন শৃঙ্খলার উন্নতি করতে না পারলে শিক্ষকরা প্রতিবাদ জানিয়ে যাবে বলেও জানানো হয়। পাশাপাশি নারীদের স্বাভাবিক চলাফেরা ও পোশাক নিয়ে যারা হয়রানি করছে তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় সাদা দল। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী বিপুল দেব রায়, সরাসরি যুক্ত হচ্ছেন সেখান থেকে। বিপুল, চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কি বলছেন, তাদের দাবিগুলো জানাবেন। সাদিয়া, আসলে দেশ জুড়ে যে সহিংসতা চলছে সেই সহিংসতার প্রতিবাদে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে যে শিক্ষকরা, সাদা দলের যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু দাঁড়িয়েছেন এবং তারা আজকে এইখান থেকে বলছেন যে দেশ জুড়ে যে শুধু আসিয়া নয়, যে নারীদের অবমাননা এবং হেনস্থা করা হচ্ছে তা বন্ধ করতে হবে এবং সেটি বন্ধ করতে ইতিমধ্যে কিন্তু সরকার ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতার দায় কিন্তু সরকারকে নিতে হবে। সেই সাথে তারা বলছেন যে আসলে নারীদের যে হারে যে হেনস্থার যে শিকার হচ্ছে সেটি রোধ করতে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে। সেই সাথে তারা বলছেন যে আজকে শিক্ষক সমাজ জাগ্রত হয়েছে এবং শিক্ষার্থীরাও জাগ্রত হয়েছে, তাই এদের বিরুদ্ধে কঠোরভাবে শাস্তির যে বিধান সেটি ব্যবস্থা করতে হবে। সেই সাথে শিক্ষকরা আরও বলছেন যে আসলে বিগত সরকারের আমলেও যে নারী ধর্ষণের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সঠিক তদন্ত এবং বিচার কার্য সম্পন্ন না হওয়ার কারণে আজকের এই পরিণতি, এবং যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সেই সাথে এই অপরাজেয় বাংলার থেকে শিক্ষকরা আরও দাবি করছেন যে আসলে যে অনিয়ম, অনীতি এবং দুর্নীতিগুলো চলেছে তা দমন করতে হবে। এটা যদি করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট ছিল সেটি আসলে ব্যর্থ হবে। সেই সাথে শিক্ষকরা আরও জানিয়েছেন যে আসলে সারা দেশ জুড়ে যে নারীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য নতুন করে ভাবনার যে বিষয়টি সেটি এসেছে। সেই সাথে তারা আরও জানাচ্ছেন যে পোশাক নিয়ে যে হেনস্থার শিকার হচ্ছে নারীরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি সময়ে একজন শিক্ষার্থীর যে পোশাক নিয়ে যে হেনস্থার যে ঘটনা ঘটেছে সেটি তারা তীব্র নিন্দা জানান এবং প্রতিবাদ জানান। সেই সাথে তারা আরও জানিয়েছেন যে আসলে পোশাক নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে বা যারাই দিচ্ছে সেটা রাজনৈতিকভাবে হোক, সরকারিভাবে হোক, বিভিন্ন মাধ্যম দিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। সেই সাথে এখানকার যে শিক্ষকরা রয়েছেন তারা আমাদেরকে আরও জানিয়েছেন যে আসলে এই ধরনের ঘটনাগুলো যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য সরকারকে আরও বেশি নজরদারি করতে হবে, সেই সাথে কঠোর হতে হবে এবং এই সরকার যদি সেটা দমন করতে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যদি ব্যর্থ হয় তাহলে সেই জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট সেটি ব্যর্থ হবে। সেই সাথে যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদেরকে কঠোরভাবে শাস্তির আওতায় আনার জন্য তারা কিন্তু জানিয়েছেন। তো সাদিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ বিপুল। সম্প্রতি ম্যাটস ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদ সহ 5 দফা দাবিতে খুলনায় কর্মবিরতি ও বিক্ষোভ পালন করছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মিড লেভেল ও ইন্টার্ন চিকিৎসকরা। সকালে নিজ নিজ কর্মস্থলে না গিয়ে চিকিৎসকরা এ কর্মবিরতি শুরু করেন। এ সময় হাসপাতালের আউট ডেপোর ও ইনডোরের সকল কাজ বন্ধ রেখে মূল ফটকের সামনে অবস্থান নেয় আন্দোলনকারী চিকিৎসকরা। ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের ডাকে চিকিৎসকরা এ কর্মসূচি পালন করছেন। তবে এ কর্মসূচি চলাকালে হাসপাতালে রোগীদের জরুরি চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।
দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, চিকিৎসকদের গুরুত্বপূর্ণ দাবিগুলো কি কি এবং কর্মবিরতিতে যাওয়ার ফলে হাসপাতালের চিত্র কেমন দেখছেন জানাবেন। আজ সকাল 10টা থেকে খুলনা নগরীর যে মেডিকেল কলেজ হসপিটালে কর্মবিরতি শিক্ষার্থীরা, সেই সঙ্গে কিন্তু খুলনার অন্যান্য যে সকল বেসরকারি কলেজ রয়েছে তারাও কিন্তু কর্মবিরতি পালন করছে। আমি এই মুহূর্তে রয়েছে নগরীর শিববাড়ি মোড় এলাকায়। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সিটি মেডিকেল কলেজের যে সকল ইন্টার্ন চিকিৎসক এবং চিকিৎসক রয়েছে তারা কিন্তু তাদের লং মার্চ ফর জাস্টিস নামে তারা তাদের কর্মবিরতি পালন করছে। তাদের দাবি হচ্ছে 91 বার পেছানো হয়েছে ডাক্তার পদবি সংক্রান্ত যে রিট ছিল সেই রিটটি 3 বার, এবং আগামীকালকে যে রিটের রায়ের দিন রয়েছে সেই উপলক্ষে তারা দাবি করে আসেন যে 5 দফা, তাদের এই 5 দফা দাবি পূরণ না হলে কিন্তু আগামীকালকে রিট তাহলে কিন্তু তারা আবার ব্যাপক প্রস্তুতি নিয়ে রাস্তায় নামবেন বলে তারা জানিয়েছেন। তারা বলছেন যে আগামীকালকে তাদের দাবি মানা না হলে, সরকার যদি তাদের দাবি মেনে না নেয় তাহলে আগামীকালে পরবর্তীতে কিন্তু আরো কঠোর কর্মসূচি তারা ঘোষণা করবেন, এমনটাই তারা কিছুক্ষণ আগে জানিয়েছিলেন। তারা কিন্তু এই গেল 3 দিন ধরেই কিন্তু তারা বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটাল এবং সরকারি যে কলেজ হসপিটাল রয়েছে সেখানে কিন্তু তারা তাদের এই আন্দোলন অব্যাহত রেখেছে। আগামীকালকেও তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং আন্দোলন চলাকালীন যে কোর্ট রায় দিবে সেই রায়ে যদি তাদের পক্ষের না যায়, অর্থাৎ সকলে যেন ডাক্তার লিখতে না পারে, শুধুমাত্র MBBS পাস যারা তারাই শুধু ডাক্তার লাগবে, তাদের এই মূল দাবি এটাই। এই দাবি পূরণ না হলে কিন্তু পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে তারা কিছুক্ষণ আগে জানিয়েছিলেন। এই ছিল নগরীর শিববাড়ি মোড় থেকে চিকিৎসকদের কর্মবিরতি এবং বিক্ষোভ কর্মসূচির সর্বশেষ তথ্য। ধন্যবাদ। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। সকাল 7টা থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার BSIS নামক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা। এদিকে বিভিন্ন দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে গ্লোবাল লিমিটেড কারখানার শ্রমিকরা আধা ঘন্টা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। এতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে টঙ্গী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। তারেক, শ্রমিকদের অবরোধের বিষয়ে সবশেষ কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সাদি, আপনি জানেন যে আজকে সকালে কিন্তু এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সেটিকে কিন্তু অবরোধ করেছে শ্রমিকরা, কারণ তাদের গত 25শে ফেব্রুয়ারি কিন্তু তাদের যেই বকেয়া বেতনের যেই দাবিতে সেটি পূরণ করার কথা ছিল, এবং আজ সকাল 7টা থেকে কিন্তু প্রায় 3 ঘন্টার অধিক সময় কিন্তু এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ থাকে। এতে করে কিন্তু এই সড়কে চলাচল যত যাত্রী রয়েছে, যাত্রী এবং যানবাহন শ্রমিকরা যারা রয়েছে তাদের সকলে কিন্তু প্রচন্ড ভোগান্তি পোহাতে হয়েছে। এবং এই মহাসড়ক অবরোধের কারণে কিন্তু মহাসড়কের দুই পাশে কিন্তু প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে কিন্তু যাত্রী এবং চালকদের ভোগান্তির সৃষ্টি হয়েছে। এবং এতে করে কিন্তু এই যে গাজীপুরে যে শ্রমিক অসন্তোষ এটি কিন্তু প্রায়শই দেখা যায়, এবং ঈদ এলেই কিন্তু এটি বেশি লক্ষ্য করা যায়। তবে এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি তুলনামূলক অনেকটা কম থাকলেও কিন্তু 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু সব জায়গায় স্বাভাবিক রয়েছে। এছাড়াও এতে তবে আমরা সকালেই কিন্তু এই যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে পরিদর্শক ইসমাইল হোসেন তার সাথে কথা বলেছি, তিনি আমাদের জানিয়েছেন যে তারা শ্রমিকদের আশ্বস্ত করতে পেরেছেন এবং আশ্বস্ত করার পরে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক তারা ত্যাগ করেছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে তারা আলোচনার মাধ্যমে এই যে বেতন ভাতার যে দাবি সেটি তারা পূরণ করবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।
রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় ট্রাক চাপায় নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকের চালক মোহাম্মদ টিটন ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল ট্রাক চাপায় পোশাক শ্রমিক মিনা আক্তার নিহতের ঘটনায় আসামি গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করেন স্থানীয় পোশাক শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে দীর্ঘ ৬ ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা। এদিকে ঘটনার পরই ঘাতক ট্রাকটির নিবন্ধন স্থগিত করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেউদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি নির্বাপন করতে আরও কিছুটা সময় লাগবে। আগুন লাগার কারণ বের করতে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করার কথাও জানান তিনি। এ সময় তিনি আরও জানান, একটি ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে আগুন লাগে, তবে অন্য ট্রান্সফরমারগুলো নিরাপদে আছে। এর আগে সকাল ৭টা ১৫ মিনিটের দিকে সাভারের আমিনবাজারে বিদ্যুতের পাওয়ার গ্রিডে এই আগুনের ঘটনা ঘটে। আগুনটা যেহেতু একটা ট্রান্সফরমারের ওয়েলের ভিতরে ছিল, সেহেতু তৈলের আগুন একটু ভয়াবহতা প্রথম বেশিই থাকে এবং এটা নির্বাপন পদ্ধতি সেটাও একটা ক্রিটিক্যাল পদ্ধতি। তো সে কারণে আমাদের ইউনিটগুলো একটু বেশি লেগেছে। আগুন এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। বিদ্যুৎ সরবরাহের আমরা যারা অথরিটি আছে ওনাদেরকে বলছি, তেমন কোনো সমস্যা হচ্ছে না, ওনাদের ব্যাকআপ ট্রান্সফরমার আছে। ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে সায়ান নামে ২.৫ মাসের একটি শিশু চুরি হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শিশুটি ঠাকুরগাঁওয়ের ভুল্লি থানার মুন্সিরহাট গ্রামের শিমুল হোসেনের ছেলে। পরিবার জানায়, সায়ান ঠান্ডায় আক্রান্ত হলে রবিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সারাদিন এক অচেনা নারী শিশুটির পাশে ছিল। সন্ধ্যার পর শিশুর মা ও তার নানি পাশের ওয়ার্ডে গেলে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি শহীদুর রহমান জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে হাসপাতালের আশেপাশের এলাকা, বাস ও ট্রেন স্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে প্রক্সি ভোটিং পদ্ধতির উপায় খুঁজছে নির্বাচন কমিশন। প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি নিয়ে আগ্রহ না থাকলেও অনলাইন ভোটিং পদ্ধতি পরীক্ষা নিরীক্ষার কথাও ভাবা হচ্ছিল। এবার প্রক্সি ভোটিং পদ্ধতি কার্যকর করা যায় কিনা সে বিষয়ে বিশেষজ্ঞ মত নিতে সংশ্লিষ্টদের সঙ্গে বসবে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন কমিশন ভবনে একথা জানান ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গতকাল প্রধান নির্বাচন কমিশনার সহ ৪ নির্বাচন কমিশনার, ইসি সচিব, এনআইডি উইং সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয় নিয়ে বৈঠক করেন। দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে, ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি গণ অভ্যুত্থানে পরাজিত একটি শক্তিশালী দেশি বিদেশি জোটের বিরুদ্ধে সরকার লড়ছে বলে উল্লেখ করেন। স্বার্থান্বেষী মহল ঐক্য নস্যাতে উঠে পড়ে লেগেছে এমন অভিযোগ করে তিনি সেনাবাহিনী, রাজনৈতিক দল ও অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে মুখোমুখি না করার আহ্বান জানান। এই সরকারের আমলে দেশকে গড়ে তোলার সুযোগ ও সক্ষমতা তৈরি হয়েছে বলেই ভিন দেশ থেকে দ্রুততার সাথে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন আসছে বলেও তিনি তার স্ট্যাটাসে অভিযোগ করেন। নির্বাচন যথাসময়ে হবে এমন তথ্য জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের দৃশ্যমান অগ্রগতির পাশাপাশি খুনি, ধর্ষক ও লুটেরাদের বিচার হবে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ ১:২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।